বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা জানো, গত ক্লাসে আমরা বাক্য সম্পর্কে আলোচনা করছিলাম। তো বাক্য কি এবং বাক্যের উদ্দেশ্য কি, বাক্যের গুণ কতগুলো থাকে বা একটি বাক্যের বৈশিষ্ট্য কি, সেই সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। আমরা বাক্য সম্পর্কে যে আলোচনা করছিলাম সেখানে আমরা বলেছি বাক্যের উদ্দেশ্য মনের ভাব প্রকাশ করা। বক্তা তার মনের ভাব প্রকাশ করার জন্য যে পদ সমষ্টি ব্যবহার করে থাকে তাকে বাক্য বলা হয়, এবং বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহার করা হয় এই পদগুলোর মধ্যে পারস্পরিক অন্বয় বা সম্পর্ক থাকে। এই সম্পর্ক স্থাপন করার জন্য ব্যবহার করা হয় বিভক্তি। এবং একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা প্রয়োজন। বলো তো মেহেদি, কি কি তিনটি গুণ? একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে, কি কি? জানি না স্যার। প্রীতম? আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা, এই তিনটি গুণ থাকে। আকাঙ্ক্ষা হচ্ছে একটি শব্দ শোনার পরে আরেকটি শব্দ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলা হয়। যদি বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দগুলো বক্তার আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তবে তাকে সার্থক বাক্য বলা যাবে না। 2 নম্বর হচ্ছে আসত্তি। আসত্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। যে পদ সমষ্টি নিয়ে বাক্যটি গঠিত হয়েছে সেই পদ সমষ্টির সাথে অর্থ রক্ষা করে, অর্থকে মিল রেখে শব্দগুলোকে সাজানোই হচ্ছে আসত্তি। আর যোগ্যতা বাক্যের অর্থগত এবং ভাবগত মিলবন্ধন। যোগ্যতা বিষয়টি 6টি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়, একটা আবিধানিক অর্থে না রীতিসিদ্ধ অর্থে। 2 নম্বর হচ্ছে দুর্বোধ্যতা, 3 নম্বরে গুরুচণ্ডালীর দোষ, 4 নম্বর উপমার ভুল প্রয়োগ, 5 নম্বরে বাহুল্য দোষ, আর বাগধারা শব্দ পরিবর্তন। এই কয়েকটি বিষয়ের উপরে যোগ্যতা গুণটি নির্ভর করে থাকে। তো এখন আমাদের আজকের পরবর্তী যে আলোচনা, আমরা জানি একটি সার্থক বাক্যের দুইটি অংশ থাকে। কি কি দুইটি অংশ বলতো? উদ্দেশ্য আর বিধেয়। জি। একটি বাক্যের দুইটি অংশ, একটি হচ্ছে উদ্দেশ্য আর 2 নম্বর হচ্ছে বিধেয়। উদ্দেশ্য হচ্ছে বাক্যে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। তাহলে বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন একটি উদাহরণ আমরা যদি দিই, খোকা বই পড়ছে। এই বাক্যে কার সম্বন্ধে বলা হয়েছে? এখানে খোকা। হ্যাঁ, খোকা সম্পর্কে বলা হচ্ছে। অতএব যার সম্পর্কে কিছু বলা হয়, যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। তাহলে এখানে এই বাক্যের এই প্রথম অংশে আমরা উদ্দেশ্য সম্পর্কে কিছু বলছে। উদ্দেশ্য মানে খোকা সম্পর্কে কিছু বলছি, অতএব খোকা এখানে উদ্দেশ্য। তাহলে আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। তাহলে এখানে আমরা উদ্দেশ্য সম্পর্কে কি বলছি? বই পড়ছে। তাহলে খোকা উদ্দেশ্য, খোকা কি করে? বই পড়ে। তাহলে বই পড়ছে, এটি হচ্ছে বিধেয়। তাহলে দুইটা অংশ আমরা পেয়ে যাচ্ছি, একটি উদ্দেশ্য আর একটি বিধেয়। তাহলে উদ্দেশ্য বলতে আমরা সাধারণত বুঝতে পারছি যে সাধারণত কর্তাকে উদ্দেশ্য বলা হয়, তবে
সবসময় কর্তা উদ্দেশ্য হবে এমনটি নয়, অনেক সময় কর্মকে উদ্দেশ্য হিসাবে ধরা হয়। অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে তাকে বলা হয় বিধেয়। যেমন সৎ লোকেরাই প্রকৃত সুখী, এখানে সৎ লোক সম্পর্কে বলা হচ্ছে, অতএব সৎ লোক উদ্দেশ্য, প্রকৃত সুখী বিধেয়। তো এই আমাদের এ পর্যন্ত আমরা অনেক আগে থেকেই পড়ে এসেছি, কিন্তু এখন যে আলোচনা, এই উদ্দেশ্যকে আবার সম্প্রসারণ ঘটানো যায়, বাড়ানো যায়, বিধেয়কে সম্প্রসারণ করানো যায় বা বাড়ানো যায় শব্দযুক্ত করে। তো যদি একটি মাত্র পদ নিয়ে উদ্দেশ্যটি গঠিত হয় বা কর্তৃপদটি গঠিত হয়, তখন তাকে বলা হয় সরল উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যকে আমরা দুইটা ভাগে ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সরল উদ্দেশ্য, একটি মাত্র পদ নিয়ে যদি কর্তৃপদটি গঠিত হয়, মানে উদ্দেশ্য গঠিত হয়, তখন তাকে বলা হয় সরল উদ্দেশ্য। এখানে খোকা বই পড়ছে, এখানে খোকা একটি মাত্র পদ আছে, এর সাথে অতিরিক্ত কোনো পদ যুক্ত হয়নি, অতএব এটি হচ্ছে সরল উদ্দেশ্য। আর যদি উদ্দেশ্যের সাথে বিশেষণাদি মানে বিভিন্ন পদ যুক্ত করা হয়, তখন তাকে বলা হয় সম্প্রসারিত উদ্দেশ্য। যখন উদ্দেশ্যের সাথে একক পদ যেটি থাকবে, সে উদ্দেশ্যের সাথে যদি অতিরিক্ত শব্দ যুক্ত করা হয় বা বিভিন্ন পদ যুক্ত করা হয়, তখন তাকে বলা হয় সম্প্রসারিত উদ্দেশ্য। যেমন সৎ লোকেরা প্রকৃত সুখী। দেখো এখানে লোকেরা, এটা হচ্ছে আমাদের একটি উদ্দেশ্য, একটি পদ নিয়ে গঠিত সরল উদ্দেশ্য, তার সাথে বিশেষণ পদ গঠন করা হয়েছে সৎ। তাহলে সৎ হচ্ছে বিশেষণ পদ, উদ্দেশ্যের পূর্বে বসে সেই উদ্দেশ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বুঝিয়ে থাকে। তো এখানে গুণ বুঝিয়ে আছে, বোঝাচ্ছে, অতএব এটি হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। এই সৎ লোকেরা এই দুটো মিলে একটি উদ্দেশ্য গঠিত হয়েছে, এই উদ্দেশ্যটি হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। তো উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটানো যায় বিভিন্ন ভাবে। এক নম্বর হচ্ছে বিশেষণ যুক্ত করে। বিশেষণ যুক্ত করে আমরা উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটাতে পারি। এই বাক্যে কিন্তু বিশেষণ পদ যুক্ত করে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটানো হয়েছে। যেমন আমরা বলতে পারি মেধাবী ছাত্ররা নিয়মিত পড়াশোনা করে। আমরা একটি বাক্য বলতে পারি, তাহলে উদ্দেশ্যের সম্প্রসারণ বিশেষণ যোগে, মানে বিশেষণ পদ যুক্ত করলে উদ্দেশ্যটি সম্প্রসারিত হয়। সম্প্রসারিত হওয়া মানে বেড়ে যাওয়া। যেমন মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে।
তাহলে এখানে দেখো উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা, তার আগে আমরা ব্যবহার করেছি মেধাবী। এই দুইটি পদ মিলে একটি উদ্দেশ্য গঠিত হয়েছে, মানে উদ্দেশ্যটাকে বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা কেমন? মেধাবী। তাহলে যারা মেধাবী শিক্ষার্থী তারা নিয়মিত পড়াশোনা করে। তো এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য সম্প্রসারণ। 2 নম্বর হচ্ছে সম্বন্ধ পদ যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটানো হয়। সম্বন্ধ পদ যুক্ত করলে উদ্দেশ্যটি সম্প্রসারিত হয়। এখন সম্বন্ধ পদ কি? আমরা জানি বাক্যের ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যদি অন্য পদের সাথে সম্পর্ক স্থাপিত হয় তখন তাকে বলা হয় সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদ বাক্যের ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত নয়। যেমন আমরা যদি একটি উদাহরণ দিই, হাসিমের ভাই এসেছে। দেখো বাক্যের মধ্যে যদি প্রশ্ন করা হয় কে এসেছে, তাহলে উত্তর হবে হাসিমের ভাই। হাসিম কিন্তু আসেনি। এখানে কি হাসিম এসেছে? এখানে কিন্তু হাসিম আসেনি, আসছে হচ্ছে হাসিমের ভাই। তাহলে হাসিমের ভাই এসেছে মানে হাসিমের সাথে কিন্তু তার ভাইয়ের সম্পর্ক আছে। এই আসার সাথে হাসিমের কোনো সম্পর্ক নেই। তাহলে হাসিম হচ্ছে একটি সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদটি যুক্ত করে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটানো হয়। আমরা এভাবেও বলতে পারি হাসিমের ভাই কাশেম এসেছে। তাহলে আসলো কে? কাশেম। কিন্তু হাসিমের সাথে কাশিমের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? তারা ভাই। তো এইটা হচ্ছে সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদ যুক্ত করে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটানো যায়। 3 নম্বর হচ্ছে সমার্থক বাক্যাংশ যুক্ত করে। সমার্থক বাক্যাংশ কি? সমার্থক বাক্যাংশ যুক্ত করে আমরা উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটাতে পারি। যেমন আমরা একটি বলেছি, দেখো মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে। এই বাক্যটিকে যদি আমরা সমার্থক বাক্যাংশে যুক্ত করি তাহলে এভাবে হবে, যারা মেধাবী শিক্ষার্থী তারা নিয়মিত পড়াশোনা করে। তাহলে যারা মেধাবী শিক্ষার্থী তারা নিয়মিত পড়াশোনা করে। তাহলে এটি হচ্ছে আমাদের সমার্থক বাক্যাংশ। তাহলে মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে, এর সাথে আমরা এই বাক্যটিকে ভেঙে আমরা দুইটি বাক্যাংশ করেছি এবং একটি আরেকটির সাথে সমার্থক বাক্যাংশ রূপে ব্যবহার করেছি। অতএব এটি হচ্ছে সমার্থক বাক্যাংশ যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ। 2 নম্বর হচ্ছে অসমাপিকা ক্রিয়া বিশেষণ যুক্ত করে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটানো যায়। ক্রিয়া বিশেষণ কি? আমরা জানি যে বিশেষণ পদ ক্রিয়া সংঘটিত হওয়ার ধরন বা কাল বা সময় নির্দেশ করে বা কারণ নির্দেশ করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। যেমন উদাহরণ দেওয়া আছে আমাদের পাঠ্য বইয়ে, চারটুকার পরিবৃত হয়েই বড় সাহেব থাকেন। তাহলে উদ্দেশ্য হচ্ছে বড় সাহেব, তার সাথে আমরা যুক্ত করেছি চাটুকার পরিবৃত হয়ে, মানে চাটুকারদের সাথে নিয়েই বড় সাহেব থাকেন। তারপরে বিশেষণ স্থানীয় বাক্যাংশ যুক্ত করে। বিশেষণ স্থানীয় বাক্যাংশ মানে কি? যে বাক্যাংশ বিশেষণের কাজ করে। অর্থাৎ আমরা জানি বিশেষণের কাজ হচ্ছে কোনো বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করা। তো যদি এই বাক্যাংশটি বিশেষণ পদের কাজ করে তখন তাকে বলা হয় বিশেষণ স্থানীয় বাক্যাংশ। এবং এই বিশেষণ স্থানীয় বাক্যাংশ যুক্ত করে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটানো যায়। যেমন তোমরা যার কথা বলে থাকো তিনি আমার ভাই।
তাহলে এখানে তিনি সম্পর্কে বলা হচ্ছে কি, তোমরা যার কথা বলে থাকো। এই যে ক্ষুদ্র একটা বাক্যাংশ দিয়ে একটি পদকে বিশেষায়িত করা হচ্ছে বা সেই পদের পরিচয় তুলে ধরা হচ্ছে, অতএব তাকে বলা হচ্ছে বিশেষণ স্থানীয় বাক্যাংশ। এবং এই বিশেষণ স্থানীয় বাক্যাংশ যুক্ত করেও আমরা উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটাতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বলো তো দেখি, মেহেদি বলো, উদ্দেশ্য কত প্রকার? উদ্দেশ্য দুই প্রকার। কি কি? একটা হচ্ছে দাঁড়ান, বলো। মনে আসছে না স্যার। প্রীতম বলো তো, উদ্দেশ্য দুই প্রকার কি কি? সরল উদ্দেশ্য, সম্প্রসারিত উদ্দেশ্য। ধন্যবাদ। সরল উদ্দেশ্য এবং সম্প্রসারিত উদ্দেশ্য। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা জানি যে বাক্যের দুইটি অংশ বলেছে, একটি উদ্দেশ্য আর একটি বিধেয়। উদ্দেশ্য যেমন সম্প্রসারণ ঘটানো যায়, বিধেয়কেও কিন্তু একইভাবে সম্প্রসারণ ঘটানো যায়। তাহলে বাক্যের বিধেয় অংশের সম্প্রসারণ আমরা যেভাবে ঘটাতে পারি সেই সম্পর্কে এখন আলোচনা করব। তাহলে আমরা বিধেয়র সম্প্রসারণ নিয়ে আলোচনা। এখন আমরা জানি যে ক্রিয়া সংঘটিত হওয়ার যে ধরন বা সময় বা কারণ জিজ্ঞাসা হয় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। তো এই এক ক্রিয়া বিশেষণ যুক্ত করে আমরা বিধের সম্প্রসারণ ঘটাতে পারি। আমরা প্রথমে বলেছিলাম তাহলে ক্রিয়া বিশেষণ যুক্ত করলে আমরা বিধের সম্প্রসারণ ঘটাতে পারি। যেমন ঘোড়া দ্রুত চলে, তাহলে ঘোড়া দ্রুত চলে, এখানে ঘোড়া হচ্ছে উদ্দেশ্য, চলে কিভাবে? দ্রুত। আমরা যদি বলতাম ঘোড়া চলে তাও কিন্তু হতো, তার সাথে আমরা যুক্ত করে দিয়েছি দ্রুত, মানে ক্রিয়াটি কিভাবে সংঘটিত হচ্ছে তা বোঝানোর জন্য যে বিশেষণ পদ ব্যবহার করা হয় তাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। তাহলে এই ক্রিয়া বিশেষণটি আমাদের ক্রিয়াপদকে বিশেষায়িত করেছে। অতএব এখানে ক্রিয়া বিশেষণ যুক্ত করে আমরা এটা উদ্দেশ্যের সম্প্রসারণ বিধের সম্প্রসারণ ঘটিয়েছি। আবার ক্রিয়া বিশেষণীয় যুক্ত করেও কিন্তু বিধের সম্প্রসারণ ঘটায়। ক্রিয়া বিশেষণে মানে কি? বিশেষণীয় বিশেষণ, যেটা আমরা বলা হয়। যেমন ঘোড়া অতি দ্রুত চলে, এর আগে যদি আমরা অতি যুক্ত করে দিতাম, ঘোড়া অতি দ্রুত চলে, তাহলে কিন্তু ক্রিয়া বিশেষণাদি যুক্ত হয়ে উদ্দেশ্য বিধের সম্প্রসারণ ঘটলো। তো নিয়মিত, আমরা যেন এর আগে বলেছি যে মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে, নিয়মিত হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ পদ। তো এর আমরা ক্রিয়া বিশেষণ যুক্ত করে কিন্তু বিধেয়কের সম্প্রসারণ ঘটেছে। বিধেয়কে বিভিন্ন ভাবে সম্প্রসারণ ঘটানো গিয়ে থাকে। এরপরে কারক যুক্ত করে, আমরা যে কারকের কথা বলেছিলাম, এই কারকাদি যুক্ত করে কিন্তু আমরা বিধেয় সম্প্রসারণ ঘটাতে পারি। যে কারকগুলো রয়েছে, বিভিন্ন কারক রয়েছে, যেমন আমরা বলতে পারি বড় সাহেব প্রতিদিন দেখো উদ্দেশ্য কিন্তু একটি, বড় সাহেব, এই উদ্দেশ্যটি শুধু বিশেষণ যুক্ত করে আমরা সম্প্রসারণ ঘটেছি। কিন্তু দেখো আমরা বিধেয়ের সম্প্রসারণ কত বড় করেছি, বিভিন্ন কারক যুক্ত করে আমরা
এই বিধেয়টাকে সম্প্রসারণ ঘটে। যখন তাহলে আমরা কিন্তু ক্রিয়াপদ হচ্ছে সাহায্য করেন, তাহলে বড় সাহেব কখন সাহায্য করেন? প্রতিদিন। সময় নির্দেশ করছে অধিকরণ কারক। তারপরে কিভাবে সাহায্য করেন? নিজ হাতে, করণ কারক। কোথা থেকে সাহায্য করেন? দান তহবিল হতে, সম্প্রদান কারক, সরি অপাদান কারক। কাকে সাহায্য করেন? দরিদ্রকে সাহায্য করেন, সম্প্রদান কারক। কি সাহায্য করেন? অর্থ সাহায্য করেন। তাহলে এই যে আমাদের বিভিন্ন কারক রয়েছে, এই কারকগুলো যদি আমরা যুক্ত করি তাহলে সেই কারকটি দ্বারা বিধেয় অংশ সম্প্রসারিত হবে, অর্থাৎ বিধেয়ের সম্প্রসারণ ঘটে যাবে। এরপরে আছে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যুক্ত করে তিনি যেভাবে হোক আসবেন। তাহলে তিনি আসবেন, তার আগে আমরা বলছি যেভাবেই হোক। বিধেয় বিশেষণ যোগেও আমরা বিধেয়ের সম্প্রসারণ ঘটাতে পারে বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ হচ্ছে বাক্যের বিধেয় অংশে যে বিশেষণ পদ বসে তাকে বলা হয় বিধেয় বিশেষণ। যেমন তিনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু হন। তাহলে তিনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু, এই অন্তরঙ্গ যে বিশেষণ পদটি আমরা ব্যবহার করেছি সেটি হচ্ছে বিধেয় বিশেষণ। অতএব বিধেয় বিশেষণ যুক্ত করে আমরা সম্প্রসারণ ঘটাতে পারি। প্রশ্ন আছে? মেহেদি বলো তো, কোনো প্রশ্ন আছে? এখন পর্যন্ত উদ্দেশ্যের এবং বিধেয়ের সম্প্রসারণ সম্পর্কে যে আলোচনা করেছি এই অংশে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো, বুঝতে না পারলে বলে থাকো। মেহেদি চলে গেছে না? আচ্ছা, প্রীতম কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? না স্যার। বুঝতে পেরেছো তাই না? জি আমাদের স্যার। বাক্যের প্রকারভেদ নিয়ে এখন একটু আলোচনা করবো। আমরা জানি বাক্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে অর্থ অনুসারে প্রকারভেদ। বাক্যকে অর্থগত দিক থেকে 5টি ভাগে ভাগ করা হয়। একটি নির্দেশক যে বাক্য রয়েছে, বিবৃতিমূলক বাক্য, তা প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, তারপর বিস্ময় সূচক বাক্য। এই বাক্যগুলো সম্পর্কে আমরা জানি। আজকে আমরা গঠনগত দিক দিয়ে বাক্যের শ্রেণী বিভাগ পড়ব। গঠনগত দিক দিয়ে বাক্যকে 3টি ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। একটি হচ্ছে সরল বাক্য, দুই নম্বরে জটিল বাক্য। গঠন অনুসারে বাক্যকে 3টি ভাগে ভাগ করা হয়। সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে বলা হয় সরল বাক্য। মানে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া ব্যবহার করে বাক্যটি সমাপ্তি বোঝানো হয়। অর্থাৎ যেমন খোকা বই পড়ে, আমরা উদাহরণটি দিয়েছি। খোকা বই পড়ে, এখানে দেখো উদ্দেশ্যটি একটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যটি সম্প্রসারিত হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আর বিধেয় একটি এবং সমাপিকা ক্রিয়া রয়েছে একটি। একটি সমাপিকা ক্রিয়া এবং একটি উদ্দেশ্য থাকলে, একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে বলা হয় সরল বাক্য। তাহলে এখানে খোকা একটি উদ্দেশ্য, এটি এক বচনও হতে পারে, বহু বচনও হতে পারে। যেমন ছেলেরা বল খেলে, উদ্দেশ্য এক বচনও হতে পারে, উদ্দেশ্য বহু বচনও হতে পারে। এক বচন হোক আর বহু বচন হোক তাতে সমস্যা নাই, উদ্দেশ্য একটি থাকবে এবং
বিধেয় অংশ একটি থাকবে, তখন তাকে বলা হবে সরল সরল বাক্য। এরপরে জটিল বাক্য এবং মিশ্র বাক্য। জটিল বাক্য একটি প্রধান খণ্ড বাক্যের পর এক বা একাধিক আশ্রিত বাক্য নিয়ে যদি বাক্যটি গঠিত হয় তখন তাকে বলা হয় জটিল বাক্য বা মিশ্র বাক্য। এখানে যে আশ্রিত খণ্ড বাক্যগুলো ব্যবহার করা হবে সেই খণ্ড বাক্যগুলো অবশ্যই পরস্পর নির্ভরশীল হতে হবে। যেমন যে পরিশ্রম করে সে উন্নতি লাভ করে। এরপরে আসো যৌগিক বাক্য, অর্থাৎ দুটো সরল বাক্যকে, দুই বা ততোধিক সরল বাক্যকে যদি অব্যয় দ্বারা যুক্ত করা হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। যেমন লোকটি ধনী কিন্তু কৃপণ, তাহলে লোকটি ধনী লোকটি কৃপণ, দুইটি বাক্য আছে, এই দুইটি বাক্যকে একটি বাক্যে পরিণত করা হয়েছে, লোকটি ধনী কিন্তু কৃপণ। এভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্যগুলো গঠন করতে পারি। তো আজকে আমরা এ পর্যন্ত আলোচনা রেখেছি। আগামী ক্লাসে আমরা বাক্যের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা খুব ভালোভাবে সেগুলো দেখবে। তো প্রীতম, আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার ক্লাস সম্পর্কে নাই, ক্লাস যেহেতু বাসায় অবস্থান করছো, অবশ্যই বাসায় যারা থাকে পিতা মাতা, দাদা দাদি বা চাচা চাচি, তোমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের সাথে অবশ্যই উত্তম আচরণ করবে। এমন কোনো কথা বলবে না যাতে তারা কষ্ট পায়, এমন কোনো আচরণ করবে না যাতে তারা কষ্ট পায়। কারণ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে থাকেন। তো পিতামাতার সন্তুষ্ট রেখে আমাদেরকে সকল কাজ করতে হবে। তারাই তোমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তোমাদের সকল ধরনের ব্যয় ভালোভাবে দেওয়ার জন্য তারা যে পরিশ্রম করে থাকে একেবারে পুরো জীবন, তা মূলত সন্তানের ভালোর জন্য, তোমাদের ভালোর জন্যই। অতএব অবশ্যই পিতা মাতার সাথে উত্তম আচরণ করে তাদেরকে খুশি রাখতে হবে।